হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে আমি পবন সাহা, তোমাদের ম্যাথ ও রিজনিং মেন্টর। আরো একবার দুপুর 3টের একটু ক্লাসে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে তোমরা যারা যারা লাইভ রয়েছে তারা অবশ্যই তোমরা আমাদের এই ক্লাসগুলোকে মন দিয়ে ফলো করো, তাহলে বুঝতে পারবে আমাদের এইখানে প্রিপারেশনটা কোন লেভেলে হয়। তো একটু ভালো করে দেখে নাও যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের তীরন্দাজ ব্যাচ, দ্যাট ইজ কনস্টেবলকে কেন্দ্র করে আমরা কিন্তু একটা স্পেশাল ব্যাচ লঞ্চ করেছি, যেখানে প্রিলি এবং মেন্স সবকিছু তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। ক্লাসটা শুরু হবে আগামী 17 জুন থেকে। এখানে কিন্তু এবার থেকে সিট সংখ্যা লিমিটেড করা হয়েছে। একটা স্পেশাল অফারে 599 টাকায় তোমরা এই কোর্সটা পারচেস করতে পারো। পরবর্তীকালে কিন্তু কোর্স ফিটা বাড়তে চলেছে, তোমরা সবকিছু দেখতে পাচ্ছ এখানে। আমাদের এখানে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংরেজি, গণিত এবং রিজনিং টোটাল সবকিছুই কিন্তু তোমরা একদম পুরো প্যাকেজ পেয়ে যাচ্ছ। অধ্যায় ভিত্তিক ভিডিও ক্লাস এবং মক টেস্ট সমেত। কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু 3 বছরে পাবে। সবকিছুর সেরা গাইডেন্স তোমরা কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছ। যদি আমাদের এখানে জয়েন করতে চাও, জয়েন করার জন্য আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার 9647553612 এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই আমাদের সমস্ত ব্যাচ কোর্সগুলো ব্যাপারে ডিটেলসে জানতে পেরে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকে। আর কথা না বাড়িয়ে একদম স্ট্রেট কাট একদম ক্লাসে ঢুকে পড়ি। গণিত এবং রিজনিং এর মাস্টার প্র্যাকটিস ক্লাস নাম্বার 4। চলো ফার্স্ট কোশ্চেন দেখে নাও, একদম শর্টকাট করে আমরা অ্যান্সার গুলো করবো। আজকে আমরা একদম ঝড়ে গতিবে, কিছু কিছু ভালো ভালো কোয়ালিটি কোশ্চেন আছে, তাই আমরা কি করবো, একটু তাড়াতাড়ি করে অ্যান্সার গুলো করার চেষ্টা করবো। এইখানে কোশ্চেনটা দেখো, ম্যাথামেটিক্যাল অপারেশন একটা কোশ্চেন দিয়েছে। কি বলেছে? এর অর্থ ভাগ বলেছে। এর অর্থ কি বলেছে? ভাগ। চলো ঠিক আছে। বি এর অর্থ কি বলেছে? গুণ। সি এর অর্থ কি বলেছে? প্লাস। ডি এর অর্থ কি বলেছে? মাইনাস। তাহলে নিম্নে দেওয়া কোনটির ফলাফল 99 হবে? বেশ, চেষ্টা করবে এই টাইপের কোশ্চেন গুলো না অপশন ডি থেকে শুরু করা, কেন কি অপশন গুলো এইভাবেই সেট করে। তার মানে এই নয় যে অপশন ডিতেই সবসময় অ্যান্সার হবে বা সিতেই অ্যান্সার হবে, ওটা কিন্তু অপশন এতেও হতে পারে। একটা চান্স নেবে, ঠিক আছে। দেখো এখানে কি আছে? 28 ডি ফর, আচ্ছা এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যেটা হচ্ছে ভাগ। ভাগটা কোথায় আছে? এতে রয়েছে। দেখো এখানে 39/3 ভাগ যায় কিনা সেটা আগে দেখে নেবে। হ্যাঁ যাচ্ছে তো, তাহলে আমি একটু ট্রাই মারতে পারি। তাহলে 28 ডি মানে কি আছে? -39/3। সি মানে কি রয়েছে? +12। বি মানে রয়েছে গুণ 7। 39/3 কত হবে? 13। আচ্ছা এবার একটু ভালো কথা, এখানে 7 × 12 = 84 হচ্ছে। আচ্ছা 28 - 13 কত হয়? 28 - 13 হয়ে গেল 15। 15 প্লাস এখানে 7 × 84, দেখো কত মিলছে, দেখো 84 + 15 দেখো কত আসছে? 99। দেখো খুব সুন্দরভাবে অপশন ডিতেই পেয়ে গেলাম অ্যান্সারটা। আমি কখনোই বলবো না যে সবসময় তোমার অ্যান্সার ডিতেই আসবে, কখনো না। অপশন ডিতেও আসতে পারে, সিতেও আসতে পারে, বিতেও আসতে পারে, এতেও আসতে পারে। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে মোটামুটি ধরো 80% কোয়েশ্চেন, এই সমস্ত কোয়েশ্চেন গুলোতে ওরা অপশন গুলো লাস্টে থেকে সেট করে। কেন? স্টুডেন্টদের একটা সাইকোলজি আছে যে তারা প্রথম থেকে স্টার্ট করবে। তাহলে কি হবে? টাইমটা লস করানো যাবে। এক্সামিনারদের এটাই তো টার্গেট না, যে স্টুডেন্টদের কিভাবে টাইমটাকে মানে নষ্ট করানো যায়। তো সেটাই আমাদেরকে ভাবতে হবে, তাদের সাইকোলজির সঙ্গে আমাদেরকেও খেলতে হবে। বোঝা গেল? তাহলে অ্যান্সার কি হলো? অপশন ডি, 99 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে মুভ করি। এখানে দেখো বেশ বড় সড়ো ডিরেকশনে কোশ্চেন রয়েছে। তোমরা দেখে মনে করতেই পারো দাদা এই টাইপের কোশ্চেন কি আসবে? অবশ্যই আসবে। একটু ভালো করে দেখে নাও। সুরেশ পয়েন্ট এ থেকে শুরু করে পূর্ব দিকে 7 কিলোমিটার ড্রাইভ করে। তাহলে যে কোনো, আমি কিন্তু পুরো কোয়েশ্চেনটা প্রথমেই পড়তে যাবো না, তাহলে কিন্তু সময়টা নষ্ট হয়ে যাবে। একদম একটা একটা করে লাইন পড়বো, একটা একটা করে ডায়াগ্রামটা ড্র করবো। পয়েন্ট এ থেকে শুরু করে পূর্ব দিকে 7 কিলোমিটার আছে, তাহলে যে কোনো একটা পয়েন্ট থেকে 7 কিলোমিটার পূর্ব দিকে মুভ করাও। বেশ, তারপর এটা সে হবে, যে নয়। তারপর সে বাম দিকে বাঁক নিয়ে 4 কিলোমিটার ড্রাইভ করে। তাহলে বাম দিকে বাঁক নিল মানে নর্থে গেল, কতটা গেছে? 4 কিলোমিটার। এবং ডান দিকে বাঁক নিয়ে 5 কিলোমিটার ড্রাইভ করে, তাহলে ডান দিকে কতটা গেল? 5 কিলোমিটার গেল। বেশ, এরপর সে ডান দিকে বাঁক নিয়ে 10 কিলোমিটার ড্রাইভ করে। তাহলে ডান দিকে যদি যাই তাহলে আগে 4 কিলোমিটার কভার করে দেবে, তারপরে এক্সট্রা আরো 6 কিলোমিটার যাবে। 4 আর 6 কিন্তু 10 হবে। আবার ডান দিকে বাঁক নিয়ে 8 কিলোমিটার যাচ্ছে। ডান দিকে বাঁক মানে হচ্ছে ওয়েস্টে যাবে। এবার দেখো আগে 5 কিলোমিটার কভার করবে, তারপর আরো 3 কিলোমিটার কভার করবে, টোটালে 5 আর 3 8 হবে। তারপর ডান দিকে বাঁক নেয় এবং 13 কিলোমিটার ড্রাইভ করে। এবার ডান দিকে যদি বাঁক নেয় 13 কিলোমিটার, মানে দেখো এটা আমার 6 কিলোমিটার আগে কভার করাই, এটা হয়ে গেল 6। তারপর আরো 7 কিলোমিটার, মানে এখানে আগে 4 করবে, 6 আর 4 কত হলো? 10। 10 আর 3 কত হবে? 13। এইভাবে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এগোবো। টোটাল 13 বলেছে, আমরা কিন্তু প্রথমে র্যান্ডমলি 13 নিয়ে নেবো না,
প্রথমে দেখো 6 কিলোমিটার, এখানে দেখো এই পোর্শনটা 6 কিলোমিটার হবে, তারপরে এই পোর্শনটা 4 কিলোমিটার, তারপরে আবার 3 কিলোমিটার, টোটাল 13 কিলোমিটার নেওয়া যাবে। অবশেষে সে বাম দিকে বাঁক নিয়ে 4 কিলোমিটার ড্রাইভ করে। এবার একটু ভালো করে অবজার্ভ করো যে এখান থেকে তুমি কিন্তু টোটালটা কত ছিল, টোটালটা ছিল 7, তাই না? এবার দেখো 3 কিলোমিটার কভার করেছে, তাহলে এই পোর্শনটা কত হবে 4, এবং সেটাই বলছে বাম দিকে 4 কিলোমিটার নিয়েছে, মানে এই পয়েন্টের ঠিক ওপরে পয়েন্টে এখানে গিয়ে সে স্টপ করছে, মানে বি পয়েন্টে থামছে, ভালো কথা। আর এটা কিন্তু এ পয়েন্ট থেকে স্টার্ট করেছিল। এবার বলছে বি পয়েন্ট থেকে এ পয়েন্টে পৌঁছানোর জন্য, বি পয়েন্ট থেকে এ পয়েন্টে পৌঁছানোর জন্য তাকে কত দূর এবং কোন দিকে গাড়ি চালাতে হবে। অবশ্যই সাউথে চালাতে হবে, দক্ষিণ দিকে চালাতে হবে, এবং কতটা যেতে হবে। দেখো এখানে 4 আর এখানে 3, 7 কিলোমিটার দক্ষিণে যেতে হবে। 7 কিলোমিটার দক্ষিণে মানে কি, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এইভাবে সুন্দর করে একটা কোয়েশ্চেন আমরা নামিয়ে নিতে পারি। এইভাবে আমি বারবার করে বলছি, যখনই এরকম বড় বড় ডিজিট গুলো দিয়ে দেবে 13, 10, তখন কিন্তু তোমাকে এখানে ভেঙে ভেঙে করতে হবে, তাহলে গিয়ে তুমি বুঝতে পারবে যে কোন পয়েন্টের রেসপেক্টে কতটা কি এগোলো না হলে, বা কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, ভালো একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। এই টাইপের কোয়েশ্চেন সাধারণত মেন্সে ভাবে প্রিলিমসে চট করে দেবে না। চলো আরেকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, রামের 5টি গাড়ি রয়েছে যা তিনি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত তার বাড়িতে তার অফিসে যাতায়াত করেন। বাড়ি থেকে হবে, এটা বাড়ি থেকে হবে, বাড়ি থেকে তার অফিসে যাতায়াতের জন্য ব্যবহার করেন। তাহলে কবে থেকে কবে, মানডে টু ফ্রাইডে, তাহলে মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে অ্যান্ড দেন ফ্রাইডে, 5টা দিন রয়েছে। বেশ, এবার বলছে তিনি হন্ডা চালানোর পরের দিন স্কোডা চালান। আমি তো জানি না কবে হন্ডা চালাচ্ছে, তাহলে হন্ডার পরের দিন কি আছে, স্কোডা আছে। হন্ডার পরের দিন কি আছে, স্কোডা আছে। বেশ, তারপরে কি বলছে, মঙ্গলবার এবং বুধবার হন্ডা ব্যবহার করা হয় না। বলেই দিল যে মঙ্গলবার আর বুধবার কি হচ্ছে, হন্ডা ব্যবহার করা হচ্ছে না। বেশ, তিনি শেষ কর্মদিবসে নিসান চালান, মানে কি লাস্টের দিন তিনি কি করছেন, নিসান চালাচ্ছেন, দ্যাট ইজ ফ্রাইডেতে। সোমবার তিনি টাটা, সোমবার তিনি টাটা এবং মারুতি চালান না। আচ্ছা বলে দিয়েছে চালান না, তাহলে টাটা এবং মারুতি কিন্তু তোমার সোমবারে চলছে না, তাই তো? তাহলে সোমবার তিনি কোন গাড়ি চালাবেন? প্রথম কথা হচ্ছে এই জিনিসটাকে বসাতে হবে, হন্ডা স্কোডা। এবার দেখো হন্ডা তোমার যদি সাপোজ মঙ্গলবার এবং বুধবারে যদি না বসে, আচ্ছা বৃহস্পতিবারে কি বসতে পারে? বসবে না। কেন বলতো? কারণ হন্ডা যদি বৃহস্পতিবারে বসে, তাহলে স্কোডা বসার জন্য কিন্তু তোমার জায়গা নেই। তাহলে একমাত্র হন্ডা বসার জায়গা হয়ে গেল তোমার সোমবারে। আমি কিন্তু আর কোনো কিছু দেখবো না, বুঝলে? আমি আর কোনো কিছু দেখবো না। কেন? আমার সোমবারে আলটিমেটলি অ্যান্সারটা চেয়েছে, তাহলে সোমবার তিনি কিন্তু হন্ডা চালাচ্ছেন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার তোমরা বলতেই পারো টাটা এবং মারুতি কোথায় চালাবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম নয়। টাটা তোমার এখানেও চালাতে পারে, ইভেন এখানেও মারুতিও চালাতে পারে। ঠিক আছে, তাহলে মারুতি যদি মানে টাটা যদি ওখানে হয়, তাহলে এখানে মারুতি হবে বা এখানে টাটা হবে। টাটা আর মারুতিটা কি হবে, আইদার অর্ডে পড়ে যাবে। টাটা আর মারুতিটা আইদার অর্ডে পড়ে যাবে। ফ্রাইডেতে নিসান হবে, টুইসডেতে স্কোডা হবে, মানডেতে হন্ডা হবে, টাটা মারুতিটা আইদার অর্ডে পড়ে যাচ্ছে, তাই না? তো এই হচ্ছে আমাদের ছোট্ট একটা পাজল। কিন্তু এই যে ট্রিকি পাজল, এগুলোকে দেখে মনে হবে যে কত নাকি কোশ্চেন কোশ্চেন, কিন্তু আলটিমেটলি কোনো কোশ্চেনই নয়। নেক্সট কোশ্চেন মুভ করি। রবি সাদা কাপড় পরেনি এবং অজয় নীল পোশাক পরেনি, বলে দিল। এখানে বলে দিয়েছে পরেনি। বেশ, রবি আর সোহম ভিন্ন রঙের পোশাক পরেছে, কেবল সচিনের পরনে লাল পোশাক রয়েছে। তাহলে এখানে আমরা একটা কথা বলতে পারলাম যে সচিন কিন্তু লাল পোশাক পরেছে, রাইট? সোহনের পোশাকের রং কি? যদি প্রত্যেকে বিভিন্ন রঙের পোশাক পরে থাকে, তাহলে সোহনের রংটা, আচ্ছা আমরা এখানে টোটাল কয়জন দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি রবি, দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি অজয়, আরেকটা রয়েছে আমাদের সোহম বা সোহান, যেটাই আছে না কেন। এবার দেখো এখানে কি কে কি বলেনি, দেখো রবি কিন্তু সাদা পরেনি, তাহলে এখানে আমি হোয়াইট লিখে কেটে দিই। আচ্ছা, অজয় কিন্তু নীল পোশাক পরেনি, মানে ব্লু লিখে কেটে দিই। আরেকটা কি জানো বলেছে সোহমের ক্ষেত্রে, সোহম কিন্তু ভিন্ন রঙের পোশাক পরেছে। রবি আর সোহম ভিন্ন রঙের পোশাক পরেছে। এবার আমি তো এখানে কনফার্ম করতে পারছি, ইনফ্যাক্ট এটা তো লাস্টেও বলে দিয়েছে যে যদি প্রত্যেকে বিভিন্ন রঙের পোশাক পরে, তাহলে এই কথাটা কিন্তু মানে কিন্তু নেই কিছুই। রবি আর সোহম ভিন্ন রঙের পোশাক পরেছে, সেটা কিন্তু বলার মানেই নয়, কিছুই নেই। আচ্ছা, তাহলে এখান থেকে কি আমি কোনোভাবে কনফার্ম করতে পারবো সোহনের পোশাকের রং কি? ইনফ্যাক্ট আমি জানি না কি কি রং বাজারে রয়েছে। মানে আমি দেখতে পাচ্ছি সাদা, আমি দেখতে পাচ্ছি ব্লু, এগুলো তো পরেনি বলেছে। এবার সাদা ছাড়া, ব্লু ছাড়া তো আরো অনেক রঙের রং রয়েছে। তাহলে এখানে কিন্তু কোনো কনফার্মেশন পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, একমাত্র সচিনের ব্যাপারে কোনো কনফার্মেশন যা পাওয়া গেল, সেটা হচ্ছে সেই লাল কালার পড়ছে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? অপশন ডি, বলা যাবে না। অপশন ডি, বলা যাবে না। এটা একটা ট্রিকি পাজল, এগুলো কিন্তু অবশ্যই প্রিলিমসে দিয়ে দিতে পারে, কোনো ভরসা নেই। নেক্সট কোশ্চেন দেখো, 5জন ছেলে একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। বেশ, রাজ মোহিতের চেয়ে আগে ছিল কিন্তু গৌরবের পেছনে ছিল। তাহলে যারা, ধরো আমি এটা ফিনিশিং লাইনের দিকে আসছি, তাহলে এখানে ধরো ME FINISH লিখে দিলাম ফিনিশিং লাইন।
তাহলে এখানে নিশ্চয়ই যারা আসবে আগে তাহলে সেই আগে হবে, সেই জিতবে। তাহলে এখানে বলছে রাজ মোহিতের আগে ছিল। আচ্ছা, রাজ যদি মোহিতের আগে হয় কিন্তু গৌরবের পেছনে যদি হয় তাহলে গৌরব রাজের আগে চলে গেল। আশিস সঞ্চিতের আগে ছিল কিন্তু মোহিতের পেছনে, মোহিতের পেছনে কে আছে? আশিস। আবার এই আশিস সঞ্চিতের আগে আছে, তাহলে প্রতিযোগিতা কে জিতে চলছে? যে একেবারে ফিনিশিং লাইনে সবার আগে আছে, তাহলে কে আছে? গৌরব আছে। অ্যান্সার করে দেবো অপশন বি। অ্যান্সার কি করবো? অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। আমরা কিন্তু খুব স্পিডে স্পিডে এই কোয়েশ্চেন গুলো অ্যান্সার করবো, যাতে আগামী দিনে বিভিন্ন যে পুলিশ পরীক্ষাগুলো আসতে চলেছে সেখানে আমরা কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করতে পারি। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। তাস খেলার সময় এ বসেছে বি এবং সি এর মধ্যেখানে। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলে রাখি, তাস বলো ক্যারাম বলো, তাস এবং ক্যারাম এই দুটো খেলাতে অন্তত পক্ষে, ইভেন দাবাতেও, দাবাতে ঠিক হবে না, দাবাতে কেন হবে, তাস এবং ক্যারাম যদি তোমরা দেখতে পাও এই টাইপের খেলা নিয়ে আলোচনা করছে, তাহলে বুঝে নেবে ধরো স্কোয়ার বোর্ডে খেলা হচ্ছে, তাহলে এই অপোজিট গুলোতে তারা কি হচ্ছে? পার্টনার হয়ে যাচ্ছে। অপোজিটে কিন্তু তারা কি হচ্ছে? পার্টনার হচ্ছে। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাস খেলার সময় এ বসেছে বি এবং সি এর মাঝখানে। আচ্ছা, তাস খেলার সময় এ বসেছে বি এবং সি এর মাঝখানে, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে এ বসেছে বি এবং সি এর মাঝখানে, এইভাবেও হতে পারে। বলছে এক্স বসেছে ওয়াই এবং জেড এর মাঝখানে। আচ্ছা, ওয়াই বসেছে, দেখো এখানে প্রথম কথা এক্স আর ওয়াই এর মধ্যে তো আমি এখানে কিছু প্লেস করতে পারছি না। এবার এখানে একটা কথা বলে দিয়েছে অবশ্য, যদি জেড ঠিক বি এর ডান দিকে বসে, বি এর ডান দিকে কে বসে? জেড। এইবার বি এর ডান দিকে তো বসে গেল, তাহলে ওয়াই এর ডান দিকে কে বসছে? আচ্ছা, তুমি আমাকে বলো, এখানে এক্স বসেছে ওয়াই এবং জেড এর মাঝখানে, এক্স বসেছে ওয়াই এবং জেড এর মাঝখানে, এবার ওয়াইটা কোথায় বসবে? কোনো গ্যারান্টি আছে? কোথাও বলা যাবে না। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা আমার মনে হচ্ছে একটু বলা যেতে পারে একটু ভুল রয়েছে বলেই আমার ধারণা। এখানে আইদার এক্স জেড, এক্স ওয়াই জেড দিয়ে বলতে পারতো, বা এবিসিডি দিয়ে বলতে পারতো। এখানে দুটোকে দিয়েই আলটিমেটলি, ক্যারাম তো তোমার টোটাল, ক্যারাম বলো বা তাস বলো সবই তো 4 জনের খেলা, তাই না? তাহলে 4 জন আমি এখানে কয়জন দেখতে পাচ্ছি? এ বি সি 3 জন, এক্স ওয়াই জেড 3 জন, টোটাল 6 জন দেখতে পাচ্ছি। 6 জন আমি কিভাবে একটা তাস খেলাতে বসাতে পারি? বসানো কি যাবে? যাবে না। তাহলে আমার হিসাবে এটার অ্যান্সার একটু, মানে অ্যান্সার বলো বা এই কোশ্চেনটা একটু স্কিপ করতে পারো। যদি তোমাদের মনে হয় যে না আমি হয়তো কোনো জায়গায় একটু মনে হচ্ছে যে মিস করে যাচ্ছি, তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো যে দাদা এরকম করলে কি হতে পারে। ঠিক আছে, যাই হোক 5 নম্বর কোশ্চেনটা আমরা একটু স্কিপ করলাম। সব গোলাপ হলো লিলি, আমরা একটা সিলগের কোশ্চেনে চলে আসলাম। সব গোলাপ কি হচ্ছে? লিলি হয়ে গেল। সব গোলাপ কি হলো? লিলি হলো। সব পেটুনিয়া হলো লিলি, তাহলে সব পেটুনিয়া আমি এখানে নিয়ে নিতে পারি। সব পেটুনিয়া, পেটুনিয়া কি হলো? লিলি হয়ে গেল। কিছু ডেইজি হলো পেটুনিয়া, কিছু ডেইজি হলো পেটুনিয়া। দেখো কিছু ডেইজি যদি তোমার পেটুনিয়া হয়, কোথায় গেল ডেজি? এবার এখানে আমি তো জানি না ডেজি কোথায় আছে না আছে, তাহলে ডেজি নিয়ে তো আমি কোনো কিছু আলোচনা করতেই পারি না। তারপরে দেখো এখানে কি বলছে? কিছু গোলাপ পেটুনিয়া, কিছু গোলাপ তোমার পেটুনিয়া হতেও পারে, নাও হতে পারে। গোলাপ আর পেটুনিয়ার মধ্যে রিলেশনটা কি আসছে? একটা মেবি মে নট বি কেস আসছে, এবং সেখান থেকে আমরা ফলসটা করবো। তো যাই হোক, আমরা আলটিমেটলি কি করলাম? সিদ্ধান্ত 1 বা 2 কোনোটাই অনুসরণ করে না। ডেইজি নিয়ে তো কোনো আলোচনা নেই, তাহলে আমরা ডেইজি নিয়েও কোনো কিছু বলতে পারবো না। তাহলে অ্যান্সার কি হলো? অপশন এ, সিদ্ধান্ত 1 বা 2 কোনোটাই অনুসরণ করে না। নেক্সট, এক দম্পতির 5 বিবাহিত পুত্র রয়েছে এবং প্রতি পুত্রের 4টি করে সন্তান রয়েছে, প্রতি পুত্রের 4টি করে সন্তান রয়েছে, তাহলে ওই পরিবারে মোট সদস্য সংখ্যা কত হবে? এক দম্পতির 5 বিবাহিত পুত্র রয়েছে, তাহলে দম্পতি ধরো এখানে প্লাস এখানে মাইনাস করে দম্পতি করলাম। এবার বলছে তাদের 5টা বিবাহিত পুত্র রয়েছে, তাহলে ধরো 5, কি হলো, 5টা বিবাহিত পুত্র যদি হয় মোটামুটি ভাবে এইভাবে 5 জনকে নিয়ে নাও। এবার 5টা পুত্র মানে তাদের বিবাহিত রয়েছে, মানে কি তাদের বউ রয়েছে, তাহলে এইভাবে জিনিসটা নিয়ে নিতে পারো। ঠিক, এবার বলছে প্রতি পুত্রের 4টি করে সন্তান রয়েছে, তাহলে এখানে তোমার 4টি, এখানে তোমার 4টি, আমি এইভাবেই লিখে দিলাম। এবার 4টি করে কি আছে? 4টি করে সন্তান রয়েছে, মানে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, অনেক কিছু হতে পারে। তাহলে ওই পরিবারের মোট সদস্য সংখ্যা কত হবে? ফার্স্ট জেনারেশনে কতজন আছে? 2 জন। তারপরে জেনারেশন কত আছে? 2 4 8, সরি 2 5 10 জন আছে। তারপরে 5 4 20 জন রয়েছে, তাহলে 20 10 30 2 32 জন রয়েছে টোটালে। 20 10 30 2 32 জন টোটালে রয়েছে। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। ডিইএইচ কে এম আর এস এবং ডাব্লিউ কেন্দ্রমুখী একটি বর্গাকার টেবিলের চারপাশে বসে আছে। দেখো সবসময় যে তোমার বৃত্তাকার দেবে, সবসময় যে তোমার রো ওয়াইজ দেবে সেটা কিন্তু নয়।
তোমাকে কিন্তু মাঝে মাঝে বর্গাকার বা ত্রিভুজাকৃতিতেও দিতে পারে, ত্রিভুজ চট করে দেবে না, বাট দিলেও দিতে পারে। এবার এখানে বলছে কেন্দ্রমুখী রয়েছে, কয়জন রয়েছে? 1 2 3 4 5 6 7 8, 8জন রয়েছে। বলছে বর্গাকার টেবিলের চারপাশে বসে আছে, তাদের মধ্যে কয়েকজন আবার কোনাকুনিতে বসে আছে, আবার কয়েকজন বাহুগুলির মধ্যবর্তী স্থানে বসে আছে। তাহলে একটা কাজ করো, এইভাবে চারজনকে চারটা কোনায় দিয়ে দাও, আর চারটে এরকম মাঝ বরাবর দিয়ে দিতে পারো, অসুবিধা নেই, সুবিধা হবে। সবাই কিন্তু কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। এইবার বলছে ডি টেবিলের এক কোণে বসে আছে, বলেই দিল, তাহলে ডি এখানে একটা প্লেস করে দিতেই পারি। এবার বলছে ডি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে ই বসে আছে, তাহলে ডি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থান কোনটা হচ্ছে? একেবারে যেটা ওই কোণাতে পড়ে গেল। ই এবং এইচ এর মাঝখানে শুধুমাত্র 3জন বসে আছে, তাহলে এখানে ধরো 1 2 3 ছেড়ে এখানে আমি একটা এইচ নিতে পারি, ঠিক তো? আবার এখানে 1 2 3 ছেড়ে এখানেও একটা এইচ নিতে পারি। তাহলে আমরা একটা ছোট্ট করে কি করবো, আর একটা সুন্দর করে আমরা পসিবিলিটি ক্রিয়েট করে নেবো, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। তাহলে ধরো এখানে ডি আছে, এখানে ই আছে, একটা ডান দিকে ঘুরিয়ে আমি এইচ নিলাম, 3জন, সরি 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 সরি, ই এবং এইচ এর মাঝখানে শুধুমাত্র 3জন আছে, তাহলে 1 2 3 ছেড়ে এখানে এইচটা কনফার্ম হয়ে গেল। সরি, আমি এখানে আর নেওয়ার দরকার পড়লো না। নেক্সট, এইচ এবং এম এর মাঝখানে শুধুমাত্র একজন বসে আছে, তাহলে দেখো এইচ এবং এম এর মাঝখানে তো এদিকে তো হবে না, তাহলে এদিকে হতে বাধ্য। এখন আপাতত এটাকে না দেখলেই চলবে। নেক্সট, এস এম এর ঠিক বাম দিকে বসে আছে, সব স্টেপ বাই স্টেপ বলছে। এস এম এর ঠিক বাম দিকে বসে আছে, ডাব্লু ডি এর ঠিক পাশে বসে নেই, ডি এর পাশে কিন্তু ডাব্লু নাই, তাহলে এখানে ডাব্লু নেই, এখানেও ডাব্লু নেই, তাহলে ডাব্লু হতে বাধ্য কোথায়? এখানে। আর কি রয়েছে? কে আর এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, কে আর এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে আর কে যদি আমি এখানে প্লেস করি, তাহলে কে কে এখানে প্লেস করা যেতে পারে। আর এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসে আছে, দেখো আমার পুরো অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে গেছে। পুরো অ্যারেঞ্জমেন্ট আমাদের কিন্তু সুন্দরভাবে কমপ্লিট। এখানে অ্যাকচুয়ালি পাজলটা বা সিটিং অ্যারেঞ্জমেন্টটা অ্যাকচুয়ালি বেশ বড় সড়ো করে দেওয়া হয়েছে বটে, বাট অ্যাকচুয়ালি খুব সহজভাবেই প্রত্যেকটা পয়েন্ট একদম কি বলবো ইন্টার রিলেটেড, মানে আগের পয়েন্টের সঙ্গে পরের পয়েন্টের খুব সুন্দর একটা মেলবন্ধন তৈরি করেছে, এবং দায়িত্ব নিয়ে এই কোয়েশ্চেন্স গুলো হার্ডলি 30 সেকেন্ডের মধ্যে এই কোয়েশ্চেন্স গুলো করে নেওয়া যাবে। এবার বলছে প্রদত্ত বিন্যাস অনুসারে আর এর ঠিক বাম দিকে কে বসে আছে? আর এর ঠিক বাম দিকে কে আছে? ই আছে, তাহলে আমরা অ্যান্সার করে দেবো অপশন এ। আর এর ঠিক বাম দিকে কে আছে? ই রয়েছে, অ্যান্সার করে দেবো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা একটা অ্যানালজি কোশ্চেন করবো, সুদ ইজ রিলেটেড টু ঋণদাতা, তাহলে বেতন ইজ ইকুয়াল টু কি হবে? তাহলে সুদ বেসিক্যালি ঋণদাতারাই নিয়ে থাকেন, ঠিক আছে? ঋণটাইকে মানে যারা বেসিক্যালি লোন দিচ্ছেন, তো তারা সুদ নেবেন, তাহলে সেইটা সুদটা কে দেবে? ঋণদাতা দেবে। তাহলে বেতন কে দেবে? বেতন অবশ্যই কিন্তু কর্মচারী দেবে না। বেতন এখানে আমরা যদি বলি আমার হিসেবে তো জমিদার হওয়া উচিত, বেতন জমিদার দিয়ে করতে পারে, বাট কর্মচারীটা দেখো মানে অ্যানালজিটা ঠিকঠাক মানে কি বলবো ঠিক মিললো না ব্যাপারটা। কিরকম বলতো, ঋণদাতারা সাধারণত সুদ নিয়ে থাকেন, তাই না? তাহলে বেতন কে দেয়? বেতন তো এমপ্লয়ার, যারা রিক্রুট করেন। ধরো তোমরা সরকারি চাকরির জন্য প্রিপারেশন, তাহলে সরকার তোমাকে বেতন দেবে, তুমি নিজেকে বেতন দিতে পারো না, তাই না? তো আমার হিসাবে এখানে জমিদারটা একটু বেস্ট অপশন মনে হচ্ছে, বাট কর্মচারীটা কিন্তু আমার হিসাবে হবে না। সবচেয়ে বেস্ট হতো এখানে যদি বলতো কোনো একটা এমপ্লয়ারের নাম, বা এটা কোনো কোম্পানি সিইও, বা সিইও না বললেও অ্যাটলিস্ট যদি বলতো কোম্পানি, তাহলেও জিনিসটা ভালো হতো। ঠিক আছে, যাই হোক কোশ্চেনটা আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে মুভ করি। দেখো এখানে বলেছে 33 প্লাস 44 ইজিক্যাল টু 21 এবং 77 প্লাস 88 ইজিক্যাল টু 45, তাহলে 55 প্লাস 99 এর ভ্যালু কত হবে? তো এখানে আমরা কিভাবে করতে পারি? 33 প্লাস 44 যদি হয়, 33 প্লাস 44 মানে আমরা নর্মালি তো দেখতে পাচ্ছি 77 হচ্ছে, সেখান থেকে 21 তো কোনোভাবে সম্পর্কিত নয়, বাট একটা বুদ্ধি করে দেখো, এখানে 3 এখানে 4 আলাদা আলাদা করে রয়েছে, 3 আর 4 কে যোগ করো তো কত হচ্ছে? 7। 7 এর সঙ্গে 21 এর রিলেশন 3 গুণ করলে আমার 21 আসছে। সিমিলারলি এখানে করো 7, এখানে করো 8, 7 8 যোগ করো কত হবে? 15। 15 কে 3 দিয়ে গুণ করে দেখো কত আসছে? 45 আসছে কিনা বলো? ঠিক মিলে গেছে। তাহলে এখানে আমরা কি করব? 5, এখানে করবো কত? 9, 5 আর 9 কত হবে? 14, 14 দিনে 42 হয়ে যাবে আমাদের অ্যান্সার, 42 হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন কি হবে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন মুভ করি। কোন একটি সাংকেতিক ভাষায় 247 কে বলা হচ্ছে স্প্রেড রেড কার্পেট, আর 236 মানে হচ্ছে ডাস্ট ওয়ান কার্পেট, 234 মানে হচ্ছে ওয়ান রেড কার্পেট। তাহলে এই সংখ্যা যদি ডাস্টের সংকেতটা কি হবে? তো ডাস্ট আছে কোথায়? এখানে রয়েছে। তাহলে ডাস্ট বাদে কি কি রয়েছে? ওয়ান কার্পেট আছে, একটু ভালো করে দেখো।
আমার এখানে কার্পেট কিন্তু একটা কমন পাওয়া গেছে এবং ওয়ানটাও কিন্তু কমন পাওয়া গেছে, তাহলে ডাস্টটা কি হলো, একটা ইউনিক ওয়ার্ড হয়ে গেল। ডাস্টটা কি হলো, একটা ইউনিক ওয়ার্ড হয়ে গেল। তাহলে 236 এর মধ্যে একটা ইউনিক নাম্বার খুঁজলেই আমার অ্যান্সারটা বেরিয়ে আসে। 236 এর মধ্যে দেখো 2 কিন্তু কমন আছে, তাহলে আমি এটা নেবো না। সিমিলারলি দেখো 3 ইভেন এখানেও কমন আছে, তাহলে 3টাও কমন হয়ে গেল। তাহলে আমার ডাস্টের সঙ্গে কি হলো, 6 হয়ে গেল, কারণ 6টা হচ্ছে কি ইউনিক নাম্বার। 6টা কি হলো, মানে একবারই ইউজ করেছে, দেখো আর কোথাও ইউজ হয়নি। সিমিলারলি দেখো ওয়ার্ড, এই ওয়ার্ড বলছি ডাস্ট, ডাস্টটাও কিন্তু দেখো একবারই ইউজ হয়েছে, সেটাও কিন্তু একটা ইউনিক ওয়ার্ড হয়ে গেছে। তাহলে আমাদের এখানে ডাস্টের সংখ্যাটা কি হবে, 6, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিচে দেওয়া শব্দগুলি থেকে যে শব্দটি ইনস্টিটিউশনালাইজ, ইনস্টিটিউশনালাইজ এই শব্দ থেকে তৈরি করা যায় না সেটি চিহ্নিত করো। তাহলে কিভাবে, সেটি কিভাবে চিহ্নিত করা যায়, টিউশন, নিউট্রিশন, ইনস্টিটিউশন, না সরি ইনটিউশন অ্যান্ড ইনসুলেশন। তো এখানে আমাদেরকে একটু মানে খুব ঠান্ডা মাথায় দেখতে হবে, নাহলে কিন্তু দায়িত্ব নিয়ে গোলমাল হবে। টিউশনটা একটু ভালো করে দেখবো। এখানে দেখো TUI TION, প্রথম কথা TION তো দেখতেই পাচ্ছি, আর TUI তো আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে এটা করা যাবে, করা যায় না চেয়েছে না। তাহলে নিউট্রিশনটা আমরা দেখবো। নিউট্রিশনে দেখো আর কিন্তু আমার নেই, নিউট্রিশনে যে আর, সেই আরটা কিন্তু দেখো ইনস্টিটিউশনালাইজে কিন্তু নেই, তাহলে আমরা নিউট্রিশন শব্দটি এখানকার অপশন সিটা কিন্তু তৈরি করতে পারবো না, তৈরি করতে পারবো না। নেক্সট, একটি ক্লাসের সুচিতা উপরের দিক থেকে 5 নম্বরে এবং নিচের দিক থেকে 26 নম্বরে রয়েছে। এই ক্লাসে মোট কতজন ছাত্র রয়েছে, একটা পাতি হিসেব করবে, টোটাল ইজ ইকুয়াল টু লেফট প্লাস রাইট মাইনাস 1। এবার লেফটের কনসেপ্টটা কি হবে, বাম দিক থেকে তার র্যাঙ্কিংটা নিতে পারো, আবার সেই যদি আবার রাইটের র্যাঙ্কিংটা আরেকটা অন্য কিছু বলে, তাহলে এখানে আমি টোটাল নাম্বারটা ইজিলি বের করতে পারবো। সিমিলারলি যদি উপরের দিক থেকে থাকে তাহলে সেটাকেও লেফট হিসাবে ট্রিট করতে পারো, আবার নিচ থেকে থাকলে সেটাকে রাইট হিসাবে ট্রিট করতে পারো, এই ব্যাপার। তাহলে এখানে দেখো উপরের দিক থেকে 5 নম্বর মানে কি, তার লেফটের র্যাঙ্ক কত 5, আবার নিচের দিক থেকে 26 নম্বর মানে কি, তার রাইট সাইডের র্যাঙ্কিংটা কত 26 মাইনাস 1, 5 6 31 মাইনাস 1 কত হলো, টোটাল হয়ে গেল আমার 30 জন। টোটাল কত হলো 30 জন। সুন্দর করে আমরা এটারও অ্যান্সার করে দিলাম, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সব কুকুরই বাদর, আমরা এটা সিলক দিয়ে আমরা এই কোশ্চেনটাকে দেখবো। সব কুকুরই কি হচ্ছে, বাদর, সব কুকুরই কি হলো, বাদর হয়ে গেল। নেক্সট, সব বাদুর কি হচ্ছে, আচ্ছা বাদুর নয় বাদুর, সব বাদুর আবার কি হচ্ছে, বিড়াল হয়ে গেল, সব বাদুর কি হলো, বিড়াল হয়ে গেল। তাহলে কিছু কুকুর যদি বিড়াল নয়, প্রথম কথা হচ্ছে কুকুরের সঙ্গে বিড়ালের সম্পর্ক আমরা দেখতেই পাচ্ছি, কিছু কিছু কুকুর বিড়াল হচ্ছে বটে, কিছু কুকুর তোমার বিড়াল হচ্ছে বটে। তাহলে এখানে আমরা একটা জিনিস বুঝবো, যেখানে যদি আমার সবকিছুই পজিটিভ থাকে তাহলে আমার কনক্লুশনে কোনোভাবে নেগেটিভ আসবে না। কিছু কুকুর কিছু বিড়াল কুকুর কিনা দেখবো, তো বিড়াল দেখো বাইরে রয়েছে, কুকুর দেখো ভেতরে রয়েছে, দায়িত্ব নিয়ে আমরা এটা অ্যান্সার করবো। হ্যাঁ, উপসংহার 2 একদম উপযুক্ত, উপসংহার 2 একদম উপযুক্ত। তাহলে আমরা এটাকে রাইট করে বেরিয়ে গেলাম। আমরা আজকের জিআই কোশ্চেনের লাস্ট কোশ্চেনটা করবো, সেটা হচ্ছে এখানে দেখো একটা ডাইসের কোশ্চেন দেওয়া রয়েছে এবং লাস্টে বলেছে কি 3 এর উল্টো দিকে কি বসবে। তো 3 এর সাথে কে কে আছে যে দেখতে হবে, 1 আর 4 রয়েছে, তো 3 এর সাথে দেখো এখানে 4 5 রয়েছে, 3 এর সাথে দেখো এখানে 4 6 রয়েছে, তাহলে কোনোভাবে কিন্তু মিলছে না, তাই না? তাহলে যখন মিলছে না, মানে আমি যখন কোনো কিছু দেখতে পাচ্ছি না, তাহলে একটা কাজ করবো, পাতি যেমন ধরো আমি যদি সব জায়গাতে 3 4 3 4 দেখতেই পাই, লেটস সে আমাকে একটু দেখতে দাও, 5 5 3 4 6, যে কোনো একটা কমন নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? সব কটাতেই তো 3 4 কমন রয়েছে। 3 এর উল্টো দিকে, তাহলে এক কাজ করো, 3 এর উল্টো দিকে দেখো, এখানে সব জায়গাতে আমি যখন 3 দেখতেই পেয়ে যাচ্ছি, তাহলে এখানে যেটা নাম্বার দেখতে পাচ্ছি না সেটাই হয়ে যাবে 3 এর উল্টো দিকে। তাহলে এখানে আমি একমাত্র দেখো 2 দেখতে পাচ্ছি না, বাকি সব নাম্বার আমি দেখতে পাচ্ছি, তাহলে অ্যান্সার হয়ে গেল কি 3 এর উল্টো দিকে 2 বসবে, 3 এর উল্টো দিকে 2 বসবে। আমরা কয়েকটা একটু তাড়াতাড়ি করে কিছু ম্যাথসের কোয়েশ্চেনও করে নেবো। জয় বিজয় পৃথকভাবে একটি প্রাচীর 9 এবং 12 দিনে গড়তে পারে, তারা দুজনে একত্রে কাজ করলে তাহলে প্রাচীরটি কত দিনে তৈরি করতে পারে। তাহলে 9 আর 12 নিয়ে নাও, এখানে জয় নাও, এখানে বিজয় নাও, ব্যাস সুন্দর করে একদম অ্যান্সারটা করে দাও। এলসিএম নাও, 9 12 এলসিএম কত হবে 36, এখানে 4 করো, এখানে 3 করো, 4 3 কত হবে 7, তাহলে অ্যাকচুয়ালি তাদের কাজের মানে দিনটা কত হবে 36/7, এবং সেটা দেখো একটাই রয়েছে নিচে, আমার 7 রয়েছে, 5 পূর্ণ 1 এর 7 করে অ্যান্সার করে বেরিয়ে যাব, 5 পূর্ণ 1 এর 7 করে আমরা অ্যান্সারটা করে বেরিয়ে যাব। নেক্সট কোশ্চেনে মুভ করব। এক পাইকারি বিক্রেতা 1000 কেজি চিনির কিছু অংশ 8% লাভে এবং বাকি অংশ 18% লাভে বিক্রয় করেন। তাহলে দুটো জিনিস করছে, একটা 8 আর একটা 18, আর মোটের উপর তিনি মোটের উপর তিনি 14% লাভ করছেন। তাহলে মোটের উপর 14% হলে তাহলে অ্যালিগেশনে ফেলে দাও, এটা কত হবে, এটা হয়ে গেল 6, এটা হয়ে গেল 4, রেশিওতে ফেলে দাও 2 আর এখানে 3, তাহলে 2:3 অনুপাতে ভাগ হচ্ছে।
বলছে 18% লাভে কত কেজি করেছিল, তাহলে 18% লাভে বেসিক্যালি 3 ইউনিট করেছিল। টোটালটা কত, 2+3, টোটালটা কত 2+3 5 ইউনিট। এই 5 ইউনিট মানে কত হবে, ওই 1000 কেজি, তাই তো। তাহলে এখানে 3 ইউনিট মানে কত হবে, এই তো হচ্ছে গল্প। তাহলে 200 দিয়ে গুণ করে আলটিমেট অ্যান্সার করবো 600 কেজি। 200 দিয়ে গুণ করে আলটিমেট অ্যান্সার করবো কত, 600 কেজি। সুন্দর করে অ্যান্সার করে আসবো। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার কি করবো, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দুই অঙ্কের কতগুলি সংখ্যার বর্গের শেষ অঙ্ক একক অঙ্ক 8 হয়। একটা জিনিস আমরা খেয়াল করবো, 1 স্কোয়ার মানে 1 লাস্টে ডিজিট, 2 স্কোয়ার মানে 4 লাস্টে, 3 স্কোয়ার কত লাস্টে ডিজিট 9, 4 স্কোয়ার 6, 5 স্কোয়ার লাস্টে 5, 6 স্কোয়ার লাস্টে তোমার অবশ্যই 6, 7 স্কোয়ারে লাস্টে ডিজিট 9, 8 স্কোয়ারে লাস্টের ডিজিট কত 4, 64, 9 স্কোয়ারে কত লাস্টের ডিজিট 1, 10 স্কোয়ারে লাস্টের ডিজিট কত 0। দেখো কোথাও কিন্তু আমার 8 নেই, তাহলে আমরা অ্যান্সার কি করব, কোনোটিই নয়। কোন সংখ্যার বর্গের শেষ অঙ্ক কোনোদিনও 8 হবে না। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। বার্ষিক কত শতাংশ সরল সুদের হারে 4 বছরে সুদ আসল তার আসলে 7/4 অংশ হবে। তাহলে আসলটাকে 1 ধরে নাও। তাহলে এখানে আমার সুদের যে সুদাসলটা বলেছে, সেই সুদাসলটা কত হলো। সুদাসল যদি বলে তাহলে একটু ভালো করে এখানে একটা ভালো খুব স্ট্যান্ডার্ড ভাবে আমরা যেটাকে কোশ্চেনটা করতে পারি। ধরো সুদাসল বলেছে 7/4, তাই তো, টোটালটা সুদাসল। তাহলে এটাকে এক কাজ করে এটাকে সুদাসল ধরে নাও, আর এটাকে আসল ধরে নাও, সবচেয়ে বেস্ট। তাহলে কি হবে, তাহলে এখানে আমার সুদের পরিমাণটা কত হবে, এসআই ইজিক্যাল টু 7 - 4 দ্যাট ইজ ইজিক্যাল টু 3 টাকা। তাহলে 3 ইজিক্যাল টু 4 ইন্টু তোমার হচ্ছে 4 বছর ইন্টু পার্সেন্টেজ জানি না, আর বাই 100 করে দেবো। তাহলে এখানে আমরা অ্যান্সারটা করবো কিভাবে, 4 দিয়ে কেটে দেবো 25। তাহলে এখানে আসলো 25 দিনে 75/4, তাহলে আর ইজিক্যাল টু 75/4, এবং সেটা কত হবে 18 পূর্ণ 3/4%, কারণ নিচে আমার একটাই 4 রয়েছে। 18 পূর্ণ 3/4, 18 4 72, 3 75/4%। আমরা অ্যান্সারে করে দেবো অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। আমরা অ্যান্সার কি করব, অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। খুব সুন্দরভাবে আমরা এই কোশ্চেনটার ট্রিকটা দেখলাম। সেটা হচ্ছে যদি আমার সুদাসলটা বলে যাই তাহলে উপরের পোর্শনটাকে সুদাসল ধরে নাও, নিচের পোর্শনটাকেও আসল ধরে নাও। আসল তুমি এখানে 1 ধরেও করতে পারো, এমন কিছু অসুবিধা হবে না। আসল ধরে 1 করলে সুদাসল কত হবে 7/4 হবে। তাহলে 7/4 থেকে 1 বাদ দাও 3/4 আসবে, তো সেটা আবার সুদ পরিমাণ করবো আর আসলটাকে 1 ধরবো, এইভাবেও করতে পারো। কিন্তু সেটা একটু লেন্দি হয়ে যেতে পারে, বেস্ট অপশন এটাই। এবার দেখো এখানে আমরা এটা n তম পর্যন্ত আমরা এর যে সামেশনটা সেটা আমরা দেখবো। তো আমরা এখানে যদি পাতি কি করব, এলসিএম করে দিই, n-1/n প্লাস n মাইনাস, এখানে দেখো কত আসবে n ইন্টু n-2, তাই না, n-2/n আসছে, প্লাস এর পর্যন্ত n চললো। ঠিক, এবার এটাকে ভেঙে দাও। আচ্ছা দাঁড়াও, ভাঙলে কি হবে, আচ্ছা এক কাজ করো এটাকে, হ্যাঁ এইভাবে করা যাবে, না করার কিছুই নেই। সামেশনটাকে আমরা এক কাজ করব, আমরা কি করব, সামেশন যদি করতেই হয় তাহলে আমরা নর্মাল প্রসেস কি জানি, যে এস এন ইজিক্যাল টু n/2 a প্লাস এল, তাই তো। তাহলে এবার দেখো এখানে এস এন এন তো আমরা জানি যে সব সময় n তম পদ পর্যন্ত, তাহলে আমরা n কত হবে, n ই আসবে, বাই 2 নাও। a মানে কি ফার্স্টের টার্মটা, তাহলে n-1/n প্লাস এল, এল মানে কি আছে, n আছে, ব্যাস। এবার সুন্দর করে এটা ক্যালকুলেশন করে দাও। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, n/2, আর এখানে আসছে তোমার বেসিক্যালি n থেকে গেল n-1 প্লাস এখানে আসছে n স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে দেখো তো, এখানে আসছে তোমার বেসিক্যালি একটু ভালো করে অবজার্ভ করলে আমরা দেখতে পাচ্ছি n ক্যান্সেল আউট হয়, আর ওদিকে n স্কোয়ার প্লাস n-1/2 আসছে। এবার এটা দেখতে হবে কোথায় কোন অপশনে মিলছে। জাস্ট এ মিনিট, চলো ঠিক আছে, এটাকে ভেঙে দিই। এটা কত হচ্ছে, হাফ n স্কোয়ার মাইনাস হাফ, এটা হবে না। এটা কত হচ্ছে, হাফ n মাইনাস হাফ, এরকম তো হওয়ার কথা নাই। n স্কোয়ার, আচ্ছা এনটাকে কমন নিয়ে নিই, n ইন্টু n+1 -1/2, তাহলে হাফ ইন্টু n+1 মাইনাস হাফ। লাভ তো হচ্ছে না, অপশনের সঙ্গে মিলছে না কেন, এইভাবেই তো মিলে যাওয়া উচিত। ঠিক আছে, আমি এটা আপাতত এটা স্কিপ করছি। যদি তোমরা অ্যান্সারটা দেখতে পাও, মানে যদি
মানে আমার এই অ্যান্সারটা যদি এসে যায় তাহলে ঠিক আছে, আর যদি অপশনসে আমার তো হিসেব মতন তো এটাই অ্যান্সার আসছে এন স্কোয়ার প্লাস এন মাইনাস ওয়ান। আমি আরেকবার চেক করে নিই, দাঁড়াও। এন মাইনাস ওয়ান বাই এন, এন মাইনাস টু বাই এন, এইভাবে আমরা এগোতে থাকছি, এন অব্দি যাচ্ছি। তাহলে এন বাই টু ইন্টু এ প্লাস এল যদি করে দিই তাহলে তো আমাদের হয়ে যাওয়া উচিত। আমি আপাতত এটাকে স্কিপ করছি, যদি কোনো অসুবিধা হয় বা তোমরা যদি কিছু মনে করো যে না এটা অন্যভাবে হচ্ছে তাহলে এটা দেখাতে পারো আমাকে। আচ্ছা দেখো এখানে কি আছে, একটি দ্রব্য 15% লাভ রেখে বিক্রয় করা হচ্ছে, যদি দ্রব্যটি আরো 27 টাকা বেশি দামে বিক্রয় করা হয় তাহলে 20% লাভ হচ্ছে, তাহলে দ্রব্যটি ক্রয় মূল্য কত হবে? তাহলে এখানে দেখো 15% লাভ আর এখানে দেখো 20% লাভ, তাহলে দুটোর যে ডিফারেন্স 20 মাইনাস 15, 5% লাভ, এই 5% মানে কত? 27 টাকা দাম, তাহলে 100% মানে কত? ক্রয় মূল্য। তাহলে 20 দিয়ে গুণ করে 27 দোকানে 54 করে 540 আনসার করে বেরিয়ে আসো। কেন 20 দিয়ে গুণ করলাম? তাহলে এটা কি হচ্ছে, এটা 20 গুণ আসছে, তাহলে এটাও তুমি 20 গুণ করে দাও সুন্দর করে, 27 দুগুণে 54 করে অ্যান্সার করে চলে আসো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 9:5 রয়েছে যদি এটি ক্ষেত্রফল, তাহলে এখানে দেখো 9x ইন্টু 5x, এক্স ধরছি কেন একটু পরে বুঝতে পারবে। এটা ইকুয়াল কত হচ্ছে? 720। দেখো 5 দিয়ে কাটি, 5 দিয়ে 5 14 70, 2 আর 0, 5 4 20, 9 দিয়ে কেটে দাও, 9 16 44, তাহলে 144, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কত হলো? 144 হলো, তাহলে এক্স কত হবে? 12 হয়ে গেল, তাহলে এখান থেকে আমি 9 বরং 108 করে দিতে পারি, আর এখানে কত হবে? 5 বরং 60 করতে পারি। এবার বলেছে আয়তক্ষেত্রের একটু পরিসীমা, তাহলে টোয়াইস ইন্টু বেসিক্যালি তুমি আরেকভাবে করতে পারতে, 2 ইন্টু 9x প্লাস 5x করতেই পারতে, 14 2 28x করতে পারতে, 28 ইন্টু 12 করলেও অ্যান্সারটা চলে আসে, 108 বের করার কোনো দরকার নেই। তো যাই হোক আমি করে ফেলেছি, যখন করে নাও তাহলে এটা কত হবে? 160 আর 160 কত হবে? 168, 168 দুগুণে কত হবে? দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 9:5 রয়েছে, আর এখানে যদি এটির ক্ষেত্রফল 720 বর্গমিটার হয় তাহলে 9x ইন্টু 5x যদি করি 720, 5 দিয়ে কাটি, 5 14 17, 2 আর 0, 5 4 20, 9 দিয়ে 9 16 144, তাহলে তো ঠিকই আছে। ও হো, সো সরি, 16 হয়ে আছে তো। এক্স স্কোয়ার ইকুয়াল টু 16 যদি হয় তাহলে এখানে কত হবে? 4 হবে। তাহলে এক কাজ করে এখান থেকে 28 ইন্টু 4 করে দাও, গল্প শেষ করো। এটা 108 ধরতেই হবে না, 28 ইন্টু 4 করলে কত হবে? 112 আসবে। সুন্দর করে অ্যান্সার, মানে সোজা কোশ্চেন আমি কি করেছি 144 কে আর মানে ওই 144 রেখে দিয়েছি, ওটাকে যে 16 হয়ে গেল সেটা আর খেয়াল করলাম না। যাই হোক নেক্সট কোশ্চেনে আসি, এটা পাতি, এটা সরল দেওয়া হয়েছে, অবশ্যই আমরা কিন্তু সব সরলেই কিন্তু আমরা বদমাস রুলটা ফলো করবো। তাহলে 64/42 আমরা এইভাবে লিখবো, 64/42 ইন্টু 2 প্লাস 2 করবো, 2 দিয়ে কাটো 21, 7 দিয়ে কাটো 3, না 7 দিয়ে তো কাটা যাবে না, 6 4 10, কি ব্যাপার, মেলার কথা নয়। এটা ফ্র্যাকশনে আসছে, ফ্র্যাকশনে তোমার অপশনসে নেই, মানে হচ্ছে 6 আর 4 এর মধ্যে কোনো একটা ডিজিট বসবে, কোনো একটা গাণিতিক চিহ্ন বসবে। কোয়েশ্চেনটা একটু ভুল আছে, কোয়েশ্চেনটা ভুল আছে, আমি এক্সট্রিমলি সরি যে তোমরা হয়তো এই কোয়েশ্চেন গুলো দেখে একটু বিরক্ত বোধ করছো, বাট মানে আমি সেভ করা হয়তো হয়নি, ওই মানে ভাগ চিহ্ন বা একটা গুণ চিহ্ন ছিল হয়তো। যাই হোক এখানে দেখো কি আছে, a ইজিক্যাল টু tan 30 আর b ইজিক্যাল টু এটা রয়েছে, তাহলে বলতে হবে নিচে দাও কোন সম্পর্কটি সঠিক হবে। তাহলে a ইজিক্যাল tan 30 মানে তার ভ্যালু কত হবে? 1/√3, আর এখানে tan 60 ভ্যালু কত হবে? tan 60 ভ্যালু হচ্ছে √3 মাইনাস 1/√3 বাই 1 প্লাস tan 60 হচ্ছে তোমার √3 ইন্টু 1/√3, √3 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখানে নিচে কত আসবে? 2 আসবে, আর উপরে কত আসবে? √3 ক্যান্সেল করো, তোমার আছে √3 মানে 3 মাইনাস এখানে কত আসবে? 1, 3 মাইনাস 1, এবার ভালো করে দেখো 2/√3 আর এখানে 2/1 রয়েছে মানে 1/2 করে দাও, তাহলে 2 ক্যান্সেল করে 1/√3 করে দাও। দেখো এখানে তোমার বি এর যে ভ্যালু সেটা কত? 1/√3, এর ভ্যালু কত? 1/√3, তাহলে দুটোই তো সমান হয়ে গেল, তাহলে আমরা অ্যান্সার করে দেবো অপশন ডি। তাহলে আমরা অ্যান্সার করে দেবো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 5 এর 9 কে যখন অপর একটি সংখ্যা দিয়ে গুণ করা হয় তখন অপর সংখ্যাটা অবশ্যই আমি x ধরে নিলাম, অপর সংখ্যাটা অবশ্যই x ধরে নিলাম, তাহলে আমার কত পাচ্ছি? 10/3 পাচ্ছি। 5 দিয়ে কেটে দাও 2, আর এখানে 3 দিয়ে কেটে দাও 3, তাহলে x/3 ইকুয়াল কত হবে? 2 হয়ে গেল, x কত হলো? 6 হয়ে গেল, সুন্দর করে অ্যান্সারটা নেমে গেল। অপর সংখ্যাটি কত হলো? 6। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন কি হবে? এ ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা একটু ঝড়ের গতিবেগে অ্যান্সার গুলো করলাম, অত্যন্ত দুঃখিত কি যে দুটো কোয়েশ্চেন একটু হয়তো ভুল ছিল, তো একটু ওটা একটু অ্যাডজাস্ট করে নিও। আদারওয়াইজ আমরা কিন্তু ক্লাসের যে বেশ কিছু কোয়েশ্চেন যেগুলো বিশেষ করে জিআই এর কোয়েশ্চেন গুলো আমরা কিন্তু খুব ভালো ভালো কোয়েশ্চেন আজকে করালাম, একটু ভালো করে দেখে নিও। আর আমাদের ক্লাস, আমাদের যে সিআরপি একাডেমি পেইড ব্যাচ করছে তীরন্দাজ ব্যাচ কিন্তু শুরু হচ্ছে, ক্লাস শুরু হচ্ছে 17 জুন থেকে। তোমরা যদি
ভর্তি হতে চাও অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, তাহলে তোমরা সমস্ত রকম ডিটেলস গুলো জানতে পেরে যাবে। সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যে জয়েন করে তারা অবশ্যই জয়েন করে নেবো, সুন্দর করে তোমরা এখানে ভালোভাবে পারফর্ম করতে পারবে, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। এগিয়ে যাও, আর যদি ক্লাসটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আমি পবন সাহা, তোমাদের ম্যাথ অরিজিনাল মেন্টর। এখন আমাদের এখানে শেষ করছি, দেখা হচ্ছে রাত 8টার সময় ম্যাথসের ক্লাসে। সুন্দরভাবে আমরা আরো বেশ কিছু ইম্পর্টেন্ট টাইপের ম্যাথসের কোশ্চেন প্র্যাকটিস করবো। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।